ভাবুন তো, যদি কারো প্রতি ছোটবেলার ভালোবাসা আজীবন বুকে আগুন হয়ে জ্বলে থাকে, আর সেই ভালোবাসা আপনাকে হাসি, কান্না, ত্যাগ আর মৃত্যুর দরজায় পৌঁছে দেয়, তাহলে কেমন হতো? রাঝানা এমনই এক অদ্ভুত প্রেমের কাহিনী। মুভির গল্পটি এতটাই প্রশংসনীয় আর হৃদয়স্পর্শকাতর, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ব্রেন থেকে আপনি সহজে মুছে ফেলতে পারবেন না। গল্পের শুরুতে কুন্দন নামের একটি ছেলেকে দেখানো হয়, যাকে রক্তাক্ত আহত অবস্থায় একটি হসপিটালে ভর্তি করানো হচ্ছে। কিন্তু কি করে তার এই অবস্থা হলো? কুন্দনের এই অবস্থার পেছনে রয়েছে তার করুণ এক প্রেমের গল্প। তার এই মর্মান্তিক অবস্থার কারণ জানার জন্য আমাদের অতীতে চলে যেতে হবে। কুন্দনের ছোটবেলা থেকে কাহিনী শুরু হয়। কুন্দন ভারতের বানারসের এক হিন্দু পরিবারের ছেলে। স্বভাবে খুবই চঞ্চল প্রকৃতির ছিল সে। কুন্দন তার বন্ধুদের নিয়ে দোকান থেকে, বাসা থেকে পুজোর জন্য চাঁদা তুলছিল। চাঁদা তুলতে তারা মহল্লার এক মুসলিম বাসায় যায়, আর সেই বাসাতেই কুন্দন হঠাৎ একটি মেয়েকে নামাজ পড়তে দেখে। নামাজরত অবস্থায় দেখে কুন্দনের মেয়েটিকে ভীষণ পছন্দ হয়, আর সেই ছোট্ট বয়সেই কুন্দন মেয়েটিকে ভালোবেসে ফেলে। মেয়েটির নাম হচ্ছে জয়া। সময় যেতে থাকে, আস্তে আস্তে তারা বড় হতে থাকে। শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখে। কুন্দন এখন স্কুলে পড়ে, কিন্তু সেই ছোটবেলার জয়াকে সে এখনো নিজের মনের রানী করে রেখেছে। কুন্দন সবসময় জয়াকে ফলো করত। অবশ্য আজ পর্যন্ত সে জয়াকে কিছু বলতে পারেনি, শুধু দূর থেকে দেখে এসেছে তাকে। কিন্তু দেখা যায় কুন্দন যে জয়াকে ফলো করে, ভালোবাসে, এই বিষয়টা জয়া বুঝতে পারে, কিন্তু সেও কিছু বলছে না। কুন্দন সারাক্ষণ শুধু জয়াকে নিয়েই ভাবে। একদিন হোলি উৎসবে জয়া কুন্দনের মুখে রং মেখে দিয়েছিল। এটাই ছিল কুন্দনের জন্য জয়ার প্রথম স্পর্শ। একদিন কুন্দনের ছোটবেলার বন্ধু মুরালি তাকে পরামর্শ দেয়, তুই জয়াকে প্রপোজ করে ফেল, নয়তো অন্য কেউ এসে একদিন জয়াকে তোর চোখের সামনে দিয়ে নিয়ে যাবে, তখন আর তুই কিছুই করতে পারবি না। তাই পরের দিন স্কুল টাইমে কুন্দন সাইকেল চালিয়ে জয়ার কাছে যায়। সাইকেলটা ফেলে দিয়ে পেছন থেকে সে জয়ের হাত টেনে ধরে, সাহস করে সরাসরি বলে ওঠে, আই লাভ ইউ। জয়া তখন বলে, একটি থাপ্পড় খেলেই সব রংবাজি বের হয়ে যাবে। কুন্দন বলে, আমি তো সেটা ভেবেই প্রস্তুত হয়ে এসেছি, আর তার গালটি পেতে দেয়। জয়া তখন ঠাস করে একটি থাপ্পড় মেরে চলে যেতে থাকে। তখন কুন্দন বলে, অন্তত তোমার নামটা তো বলে যাও। তখন জয়া বলে, কাল আবার এসো থাপ্পড় খেতে, তখন বলবো। এটা শুনে কুন্দন খুশিতে নাচতে শুরু করে। আসলে জয়াও মনে মনে কুন্দনকে পছন্দ করে, কিন্তু জয়া এখনো জানে না সে হিন্দু। এদিকে কুন্দন প্রতিদিন জয়ার কাছে যেত আর একটি করে থাপ্পড় খেয়ে আসতো। এরপর একদিন জয়া কুন্দনকে বলে, আগামীকাল বিকাল 5টায় গঙ্গার পাড়ে দেখা করবে। এ কথা বলে সেখান থেকে চলে যেতে নেয়। তখন কুন্দন বলে, তুমি আমাকে 15 বার থাপ্পড় মেরেছ, এখন অন্তত তোমার নামটা বলে যাও। জয়া তখন নিজের নাম বলে এবং তার নাম জানতে চায়। তখন কুন্দন নিজেকে রিজওয়ান নামে পরিচয় দেয়, মুসলিম হিসেবে। কারণ জয়া মুসলিম, আর কোনো মুসলিম পরিবারের মেয়ে কখনোই কোনো হিন্দু ছেলের সাথে সম্পর্ক করতে চাইবে না, তাই সে এই ব্যাপারটি গোপন করে। এদিকে কুন্দনের সেই ছোটবেলার বান্ধবী বিন্দিয়া কুন্দনকে ছোটবেলা থেকেই অনেক পছন্দ করে। কুন্দনকে বিয়ে করার জন্য সে অস্থির, কিন্তু কুন্দন তাকে কোনো পাত্তাই দেয় না, কারণ সে শুধু জয়াকেই মনে প্রাণে ভালোবাসে। তারপর কুন্দন আর জয়া দেখা করে। কুন্দন জয়াকে একটি আই লাভ ইউ কার্ড দেয়। কার্ডটি দেখে জয়া অনেক হাসতে থাকে আর বলে, এভাবে কি কেউ প্রপোজ করে? কুন্দন তখন তাকে হঠাৎই কাছে টেনে নেয় আর একটি রোমান্টিক কবিতা শোনাতে থাকে। তখন জয়া তার বুকে হাত দিয়ে দেখে তার গলায় হিন্দু পরিবারের মালা লাগানো। জয়া বুঝে ফেলে সে হিন্দু, তাই তাকে তখন আবার একটি চড় মারে আর রাগ দেখে সেখান থেকে চলে যায়। কিন্তু কুন্দনও এত সহজে হার মানার পাত্র নয়। একবার যাকে ভালোবেসেছে তার মন জয় করেই ছাড়বে। জয়া কুন্দনের সাথে কথা বলা, দেখা করা বন্ধ করে দেয়। তাই একদিন সাইকেল চালিয়ে যেই অটোতে করে যাচ্ছিল সেই অটোতে উঠে পড়ে। কুন্দন বলে, কেন করছো এমন? আমি হিন্দু বলে? কিন্তু যদি তুমি বলো তোমার জন্য আমি কালেমাও পড়তে পারবো। কিন্তু তারপরও জয়া তার মুখ ফিরিয়ে নেয়। তাই পকেট থেকে কুন্দন একটা ব্লেড বের করে আর তাকে বলে, এখন বলো, তুমি কি আসলেই আমাকে ভালোবাসো না? জয়া ভেবেছে হয়তোবা শুধুমাত্র ভয় দেখাতে সে এসব করছে, তাই জয়া বলে ওঠে, কখনোই না,
আমি তোমাকে ভালোবাসি না। আর এই বলার সাথে সাথেই সে তার হাতের ওপর ব্লেডটা চালিয়ে দেয়। এই দেখে জয়া নিজেকে আর সামলাতে পারে না। জয়া তখন তার মনের কথা খুলে বলে, আসলে আমাদের ভালোবাসাটাকে কেউ মেনে নেবে না, এজন্যই আমি এগোতে চাচ্ছিলাম না। কিন্তু এইদিকে বিপদ একটা হয়ে গিয়েছে। এই খবর জয়ার বাবা মার কানেও চলে গিয়েছে। সে নাকি একটা ছেলের সাথে ঘুরে বেড়ায়। জয়া স্বীকার করে, তাই তাকে পরের দিনই তার খালার বাসায় আলিগড়ে পাঠানোর ব্যবস্থা করে তার বাবা। বাবা মাকে বিদায় জানিয়ে মনের মধ্যে চাপা কষ্ট নিয়ে ট্রেনের মধ্যে বসে বসে কান্না করছিল জয়া। এদিকে খবর পেয়ে কুন্দন তার সাইকেলটা নিয়ে ধীরে ধীরে গতি বৃদ্ধি পাওয়া ট্রেনটার সাথে তাল মেলাচ্ছে আর জয়াকে বলছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারবো। তুমি তোমার লেখাপড়া শেষ করে ফিরে এসো, আমাদের আবার দেখা হবে। কিন্তু আসলে এখন আর কিছুই তো করার নেই। সিন ব্ল্যাক হয়ে যায় আর কুন্দনের ভাষাতেই আমরা শুনতে পাই, আমার জীবনের একটা অধ্যায় শেষ হলো, কিন্তু আরেকটা অধ্যায় এখনো বাকি ছিল। তারপরে দেখানো হয় প্রায় পার হয়ে গিয়েছে 8 বছর। এই ইন্সপেক্টর সাহেবকে দেখছো, এ হলো বিন্দিয়ার বাবা। ছোটবেলা থেকেই ফাইজলামি টাইপের সম্পর্ক। কুন্দন তাকে রং মাখিয়েই ছাড়বে। বিন্দিয়া তাদেরকে থামতে বলছে, কিন্তু তারা থামছে না। অবশেষে তার একদম রং আর কাদা মাখিয়ে ছাড়ে সবাই। বিন্দিয়া কুন্দনের ওপর অনেকটা রেগে আছে, তাকে মারতে শুরু করে। কিন্তু মারতে মারতে তারা কাছাকাছি চলে আসে। আর আমরা শুরু থেকেই দেখেছি কুন্দনের প্রতি বিন্দিয়ার অনেকটাই ভালো লাগা আছে। কিন্তু কুন্দন এখনো তাকে ইগনোর করে, হাসি তামাশা করে সে চলে যায়। আমরা বুঝতে পারি এখনো সে জয়ার জন্য অপেক্ষা করছে। সময় এভাবেই যাচ্ছে, ধীরে ধীরে তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর ওদিকে দেখতে পাই জয়া তার লাইফটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। খুব হাসি খুশি থাকে সে। কুন্দন তাকে নিয়ে ঘুরে বেড়াবে বলে একটা স্কুটি কিনে। আজকে সে অনেক খুশি, কারণ আজকে জয়া বানারসে ফিরতে চলেছে। একটা ফুল নিয়ে সে রেল স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে জয়ার জন্য। জয়া ট্রেন থেকে নামে। তাকে দেখতে পেয়ে এতটা বছর পর কুন্দনের ভিতরটা যেন জুড়িয়ে গেল। এতটা সুন্দর হয়েছে সে। এই ভাবতে ভাবতেই সে দাঁড়িয়ে আছে, কিন্তু জয়া তার সামনে দিয়ে চলে গেল। তাকে চিনতেও পারল না। তার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ল। তার বন্ধুকে সে বলে, ও আমাকে কেন চিনতে পারল না? মুরালি তখন বলে, হয়তো খেয়াল করেনি সেজন্য। পরের দিন কুন্দন জয়াদের বাসায় সিলিন্ডার নিয়ে যায় আর এই সুযোগে তার সাথে একটু দেখা করবে এই আশা করে। কিন্তু সেই আগের মতোই জয়া কুন্দনকে চিনতে পারল না। পরে সে বাইরে গিয়ে আবারও চিন্তা করছে, কেন তার সাথে সে দেখা করতে আসলো না। হয়তোবা বাসায় সবাই ছিল এজন্য। সেজন্য বাইরে থেকে বারান্দায় জয়াকে সে ইশারা দেয়, কিন্তু এবারও জয়া তাকে চিনতে পারল না। তারপর জয়াকে সে আরো অনেক ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই জয়া বুঝতে পারছে না। অবশেষে যখন সে তার হাত কাটার বিষয়টা ইশারায় তাকে বলে, তখন তার মাথায় চলে আসে কুন্দনের কথা। জয়া নিচে নেমে আসে, তাকে হালকা করে জড়িয়ে ধরে বলে, এজন্যই তো ভাবছি বানারসে আসার পর সিলিন্ডারওয়ালা কেন আমাকে ইশারা দিচ্ছে, তোকে তো চিনতেই পারিনি। কুন্দন তখন জয়াকে জিজ্ঞেস করে, আমরা পরে কখন দেখা করব? কিন্তু একটু অদ্ভুতভাবে জয়া তাকে উত্তর দিল, পরে কোনো এক সময় দেখা হবে। এভাবে কুন্দন তার পেছনেই পড়ে আছে। সে জয়া এবং তার ফ্রেন্ডকে পানিপুরি খাওয়াচ্ছিল। সুন্দর মতোই কথাবার্তা হচ্ছিল। হঠাৎ জয়াকে সে জিজ্ঞাসা করে, তাহলে পালাচ্ছি কবে? কি, কোথায় পালাবো? কুন্দন বলে, না হলে বিয়ে হবে কিভাবে? এসব শুনে জয়ার মাথা নষ্ট। আরে কিসের বিয়ে, কিসের পালানো? কুন্দন বিষয়টা বোঝানোর পর জয়া জানায়, আরে সেটা আমাদের ছোটবেলা ছিল, সেটা ভালো লাগা ছিল, ভালোবাসা নয়। কিন্তু তার কথাতে কুন্দন কষ্ট পেলেও তাকে বুঝতে দিচ্ছে না। এখানে তার কথাবার্তায় আমরা জানতে পারলাম গত এতটা সময়ের মধ্যে কুন্দনকে সে একদমই ভুলে গিয়েছে। সেজন্যই তো দেখেও তখন তাকে চিনতে পারেনি। তবে কুন্দন তাকে এত সহজে ছেড়ে দেবে না। আমরা সবাই তো জানি কুন্দনের ভালোবাসাটা আসলে কতটা গভীর। এই বিষয়টা জানতে পেরে বিন্দিয়া খুব খুশি। যার কারণে কুন্দন এতদিন তাকে ইগনোর করেছে, সেই নাকি কুন্দনকে এখন ইগনোর করছে। বিন্দিয়ার সাথে খুনসুটি করে পরের দিন বাড়ির ছাদ বেয়ে সে পৌঁছে যায় জয়াদের বাড়ির ছাদে। জয়ার বাবা যখন চলে আসে তখন আবার কুন্দন ভয় পেয়ে যায়। জয়ার বাবা তখন বলে, আরে কুন্দন, তুমি এখানে কেন? যাক ভালো হয়েছে,
কালকে একটা অনুষ্ঠান আছে বাড়িতে, কিছু কাজ গোছাতে হবে, চলে এসো। এখন বিষয়টা হলো এরকম, জয়া তাকে তার কথায় পাত্তা দিক বা না দিক, কুন্দনের মধ্যে একটা জেদ, সে কিভাবে আমাকে ভুলে গেল। তারপর আমরা জানতে পারি আজকের এই পার্টি অন্য কিছুর জন্য নয়, আসলে আজকে জয়াকে একটা ছেলে দেখতে আসবে। এই বিষয়টা শুনতে পেরে কুন্দনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। সে সেই স্কুটি থেকে নেমে জয়ার হাত এমনভাবে ধরে বসে, যা দেখে জয়া অবাক হয়ে যায়। প্রচণ্ড রেগে আছে কুন্দন। কুন্দন তাকে একটা কথাই বলে, গতবার তো নিজের হাত কেটেছিলাম, এবার কিন্তু নিজেরটা কাটবো না। জয়া যখন চলে যাচ্ছিল, কুন্দন তাকে বলে, কি শুরু করেছো? কে ওই ছেলে যে তোমাকে আজকে দেখতে আসছে? আর এই শুনে সেও অবাক। তাড়াতাড়ি নিজের বাড়িতে গিয়ে তার মাকে রাগ দেখাচ্ছে, তাকে কেন কিছু জানানো হয়নি। জয়া কুন্দনের বন্ধুর সাথে দেখা করে, তাকে জিজ্ঞাসা করে, কুন্দন আজকে বিকেলে আসবে তো? মুরারি বলে, হ্যাঁ, আসবে না কেন। বিকালে কুন্দন সবাইকে ড্রিঙ্কস বিতরণ করতে থাকে, কিন্তু তখনও কুন্দনের ভেতরটা ছটফট করছিল। কিন্তু জয়া তাকে যখন বলে, আমি আসলে জানতামই না, কিছু একটা করো, এই ছেলেকে আমি বিয়ে করতে চাই না, তখন এই কথা শুনে সে আবারও খুশিতে নাচতে শুরু করে। এই দেখে বিন্দিয়া আবার রেগে যায়। যাক, তাদের মধ্যকার দুষ্টু মিষ্টি কিছু সময় আমরা আবারও দেখতে পাই। ওদিকে আবার আমরা বিন্দিয়াকে দেখতে পাই, যে সব সময় এই আশা করে কুন্দন যেন তার হয়ে যায়। কুন্দনকে সে অনেকটা একতরফাভাবে ভালোবাসে। হঠাৎ সেখানে কুন্দন চলে আসে, তাকে রিকোয়েস্ট করতে শুরু করে, একটা কাজ করে দিতে হবে তাকে। কিন্তু কাজের কথা শুনে সে ভুলেও রাজি হবে না। তাদের প্ল্যানিং শুনে সে দৌড়ে পালাতে যায়, কিন্তু কুন্দন তাকে ধরে ফেলে, তাকে আবার রিকোয়েস্ট করে। অবশেষে দেখা যায় না চাইতেও তাকে রাজি হতে হয়। জয়ার তথ্য অনুযায়ী তারা চলে যায় একটা হসপিটালে, বড় মাপের হসপিটাল। জয়াকে দেখতে আসা সেই ছেলেটা এখানে আসলে প্ল্যানিং অনুযায়ী কিছুটা নাটক সাজাতে এসেছে তারা, আর তার বিরুদ্ধে কিছু প্রমাণ বানাতে এসেছে। যখন জয়ার বাবাকে বিন্দিয়া নিজে গিয়ে তার সাথে তোলা সেই ছেলেটার ছবি দেখায়, তার সাথে তার সম্পর্ক আছে এই বলে ছেলেটাকে না করে দেওয়ার রিকোয়েস্ট করে, তখন ওদিক থেকে জয়ার বাবা সম্বন্ধটাকে ক্যান্সেল করে দেয়। জয়া খুব খুশি, আর বলা যায় তাদের মধ্যে এখন বন্ধুত্বের সম্পর্কটা ভালোই হয়েছে। পরদিন জয়া রিক্সা দিয়ে যাওয়ার সময় কুন্দন তার স্কুটার নিয়ে সেখানে চলে আসে, আর জয়াকে বলে, এত হেল্প করলাম, পুরস্কার তো পাওয়া উচিত আমার। জয়া জিজ্ঞাসা করে, কি পুরস্কার বলো? কুন্দন বলে, চলো না বিয়ে করে ফেলি। আর এই কথা শুনে জয়া হাসতে শুরু করে, বলে, আরে বোকা, সেটা সম্ভব নয়। অর্থাৎ আমরা গত সময়টাতে যা দেখলাম সেটা শুধুমাত্র তার বিয়ে ভাঙার জন্য ছিল। কুন্দনের সাথে নিজের স্বার্থে বন্ধুত্বটা করে নিয়েছিল জয়া। আচ্ছা, বিয়েও করা লাগবে না, গার্লফ্রেন্ডও হতে হবে না, অন্তত একটা দিনের ফিলিংস তো দিয়ে যাও। স্কুটিটা তোমার জন্য কিনেছিলাম, একসাথে ঘুরবো, সেই আশা তো পূরণ করে দিতেই পারো। এখানে শুধুমাত্র সেই জানে তার মনের মধ্যে কষ্টটা কিরকম, যার জন্য এত অপেক্ষা সেই নাকি তাকে ইগনোর করার চেষ্টা করছে। এই পরিবর্তন কুন্দনের মনে ভীষণ কষ্ট দেয়। যাই হোক, তাদের মধ্যে খুব সুন্দর সময় যায়। এভাবেই অনেকটা সময় পার করে তারা। তার স্কুটির পেছনে জয়া তাকে বলতে শুরু করে, ওই ছেলেটার সাথে আমার বিয়ে হলে আমি কখনোই মেনে নিতে পারতাম না, কিভাবেই বা মানতাম, আমি তো অন্য একজনকে ভালোবাসি। এখন এই কথা শুনে কুন্দন মনে মনে ভাবছে আমার কথাই বলছে হয়তো, কিন্তু না, এটা তার ভুল ধারণা ছিল, কারণ সে ছেলেটা কুন্দন নয়, অন্য কেউ। গল্পের সুবিধার্থে ঘটনা চলে যায় সেখানে, আলিগড়, যেখানে তাকে পাঠানো হয়েছিল তার ফুপুর বাড়িতে। সেখানে একদম বন্দি জেলখানার মতো মনে হচ্ছিল তার। তবে যেহেতু সে লেখাপড়ায় ভালো ছিল, তাই সেই তাগিদে জয়া চলে যায় দিল্লিতে। দিল্লিতে সমস্যা হলো, সেখানে ভর্তি নিয়ে সিন্ডিকেট চলছিল। এই বিষয়টা নিয়ে অনেকেই প্রতিবাদ করছিল, যেখানে তাদের প্রত্যেকের লিডার ছিল আকরাম নামক একটি ছেলে। আকরাম হলো একজন সোশিয়াল ওয়ার্কার। এই বিষয়টির জন্য সে প্রোটেস্ট করে, প্রতিবাদ করে, যার কারণে অনেক ছাত্রছাত্রী তার জন্য সুযোগ পায়। সেই প্রথম দেখা হয়েছিল তার সাথে। তারপরে আরও কিছু ঘটনা, আরও কিছু বিষয়, কয়েকবার দেখা হয় তার সাথে। ভার্সিটির বড় বড় কিছু নির্বাচনে সে সম্মাননা পাচ্ছিল।
এই বিষয়গুলো এবং আকরামের সবার প্রতি একটা মানবিকতা দেখে তার প্রতি জয়ার ভালো লাগা শুরু হয়। এরপর জয়া আকরামের সাথে বিভিন্ন রাজনৈতিক কাজে সহায়তা করতে থাকে। তাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে এতটাই ভালো হয় যে দুজনে একে অপরকে খুব বেশি ভালোবেসে ফেলে। আর সেখান থেকে আমরা বর্তমানে আবারও ফিরে আসি। স্কুটার চালাতে চালাতে এই সম্পূর্ণ বিষয় জানতে পেরে কুন্দন কেমন যেন পাগলের মতো শুরু করে। স্কুটার নিয়ে সোজা নদীতে ঝাঁপ দেয়। সেখান থেকে উঠে কুন্দন চলে যেতে থাকে। আর জয়া শুধুমাত্র তাকে পেছন থেকে ডেকেই যাচ্ছে, তবে তার কোনো সাড়া নেই। জয়া বিষয়টা বুঝতে পারে এগুলো বলা উচিত হয়নি তার। বাড়িতে এই ভেজা শরীর নিয়ে যাওয়ার পর তার মা তার উপর রেগে যায়। আজকে তোকে ছেলেপক্ষ দেখতে এসেছে, আর তোর এই অবস্থা, যা রেডি হয়ে আয়। কিন্তু যখন সিন পরিবর্তন হয় তখন আমরা তার মায়ের সাথে তাকে ঝগড়া করতে দেখি। জয়া ডাইরেক্ট জানিয়ে দেয়, আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। তার মা তাকে এক চড় মেরে দেয়। ওদিকে আমরা দেখতে পাই সকালবেলা যখন কুন্দনের বন্ধু তাকে ডাকতে আসে, ছাদের উপরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিন্দিয়া তাকে খাইয়ে দিচ্ছিল। তখন জয়ার সেই বান্ধবী চলে আসে। বিন্দিয়া আরো বেশি রেগে যায়। জয়ার বান্ধবী তখন জানায় জয়া তার সাথে দেখা করতে চায়। তারপর কুন্দন জয়ার সাথে দেখা করতে আসে। জয়া তার হাতে ক্ষত দেখে আবারও তার উপর রেগে যায়। জয়া বলে, কি চাও তুমি? হ্যাঁ, সেই ছোটবেলায় কি একটা ভুল করেছিলাম, সেই ভুলের জন্য আমাকে এতটা জ্বালাচ্ছ কেন? বিয়ে করবে তো চলো বিয়ে করে নেই, এটাই তো চাও। কিন্তু কুন্দন যখন তার অভিমানী মুখ নিয়ে তাকে বলে চলো তাহলে, জয়া তখন আর সামনে এগোতে পারে না। তাকে ডাইরেক্ট এই কথা বলে, ভেবেছিলাম কেউ সাহায্য করুক আর না করুক তুমি করবে, কিন্তু সেই তুমি আমার বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছ। এই কথা শুনে তার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তার চোখের পানি মুছে দিয়ে বলে, বাড়ি যাও, বাড়ি গিয়ে নিশ্চিন্তে থাকো, একটা না একটা উপায় বের করছি। জয়া চলে যেতে থাকে। তখন কুন্দন তাকে জিজ্ঞাসা করে, নাম কি তোমার প্রেমিকের? জয়া জানায়, আকরাম। আর এই কথা বলার সাথে সাথে তার মুখে যেন একটা হাসি চলে আসে, যা কুন্দনকে আরো বেশি কষ্ট দেয়। রাতে জয়ার বাবা বাইরে বের হলে তাকে সরাসরি বলে, যে ছেলেটার জন্য আপনি আপনার মেয়েকে দূরে পাঠিয়েছিলেন সে ছেলেটা অন্য কেউ নয়, আমি নিজেই ছিলাম। এই কথা শুনে জয়ার বাবা তাকে রাগ দেখিয়ে দরজা বন্ধ করে ভেতরে চলে যায়। সকাল হলে জয়ার বাবা দরজার বাইরে বের হলে তাকে বলতে শুরু করে, যে কারণে আপনার বাড়িতে আমি যাওয়া আসা করছি, কাছের হওয়ার চেষ্টা করছি, সে কারণটা শুধুমাত্র আপনার মেয়ে ছিল। জয়ার বাবা এসব কোনো কথাই কানে নিচ্ছিল না, তবে কুন্দন তার পেছন ছাড়ে না। বারবার এসব কথা বলার কারণে জয়ার বাবা কুন্দনের কলার ধরে বসে। কিন্তু তখন সে বলে, আপনাকে শ্রদ্ধা করতে জানে সে, আপনার অনুমতি নিয়েই সে বিয়ে করবে। চাইলে পালাতে পারত, আপনি খুঁজেও পেতেন না, কিন্তু সে পালায়নি। আপনার মেয়ে তো আমাকে সেই 8 বছর আগেই ভুলে গিয়েছিল। যার কথা বলেছে জয়া সে আমি নই, একটি ভালো মুসলিম পরিবারের ছেলে। আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। এখন তো আর কোনো সমস্যা হওয়ার কথা না আপনার। আমি কখনোই আপনাদের আর ডিস্টার্ব করব না, কথা দিলাম। এই কথা শুনে জয়ার বাবা কুন্দনের কলার ছেড়ে দিয়ে চলে যায়। এই কষ্ট নিয়েই সে রয়েছে। তাদের খুব বড় একটা অনুষ্ঠান সামনে। সে জয়াকে দেখতে পায়। খুব হাসি খুশি মুখে কুন্দনকে সে জড়িয়ে ধরে। কুন্দন তার ব্যথা নিয়ে চুপ করে আছে। জয়া তখন জানায় তার বাবা নাকি ওই ছেলেটার সাথে তার সম্পর্ক মেনে নিয়েছে। এই শুনে পরম মুহূর্তে কুন্দন জয়াকে আরো শক্ত করে ধরে বসে আর তাকে বলতে শুরু করে, কি ভেবেছ তুমি? এই পুরো পৃথিবীতে কি আমার জন্য শুধুমাত্র তুমি একাই? না, সেটা ভুল। তোমার বিয়ে তোমার পছন্দের ছেলের সাথেই হবে। আমি সব ঠিক করব, আমি সব গুছিয়ে দেব, আর সেদিনই আমারও বিয়ে হবে, তোমার কসম। যদি এক বাপের বেটা হয়ে থাকি তাহলে আর জীবনও তোমার নাম মুখে নেব না। এই বলে সে চলে যায়। তার ভেতরে জমে থাকা কষ্টটাকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। এই একতরফা ভালোবাসা নিয়েই তাকে অবশেষে হার মানতে হলো। আবেগ জমিয়ে লাভ নেই। এখন বিবেকের কথায় সাড়া দিচ্ছে সে। তারপর হঠাৎ কুন্দন বাড়িতে এসে বিন্দিয়াকে বলে, তোর খুব শখ ছিল আমাকে বিয়ে করার, তাই না? তাহলে সবাইকে জানিয়ে দিস 21 তারিখ কুন্দনের সাথে তোর বিয়ে হতে চলেছে।
বিন্দিয়া এতটা খুশি বলে বোঝানোর মতো নয়। সময় যাচ্ছে, সবকিছু কুন্দনের দেয়া কথা মতোই হচ্ছিল। আকরাম খুবই ভালো ছেলে, বোঝাই যাচ্ছে। তবে কুন্দন নিজের মতোই কাজ করে যাচ্ছে, সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছে। জয়ার সামনে সে আসে না, তার থেকে দূরে থাকার চেষ্টা করে। তবে কতক্ষণই বা মানাতে পারে নিজেকে। আর একই দিনে বিন্দিয়ার সাথে কুন্দনেরও বিয়ের আয়োজন চলছিল। বিয়ের দিন কুন্দন খুব কান্নাকাটি করছিল জয়ার জন্য। বন্ধু মুরালি তাকে সান্ত্বনা দিচ্ছিল। হঠাৎই পত্রিকায় সে একটি নিউজ দেখতে পায়। কুন্দনও নিউজটি দেখে আর খুব অবাক হয়ে যায়। তাই পত্রিকা নিয়ে সরাসরি জয়াদের বাড়িতে চলে আসে কুন্দন। ভেতরে গিয়ে সবার প্রথমে আকরামকে সবার সামনে কালেমা পড়তে বলে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জয়াকে সে বলে, কিছু তো শিখিয়ে আনা উচিত ছিল, তাই না? আসলে কুন্দন পত্রিকা থেকে জানতে পেরেছে আকরাম মুসলিম না, সে হিন্দু, আর তার আসল নাম হচ্ছে জারজিৎ সিং। কুন্দন সবকিছু জয়ার বাবার সামনে ফাঁস করে দেয়, আর বিয়েটা তখনই ভেঙে যায়। জয়া আগে থেকেই জানতো আকরাম হিন্দু, তাই পরিচয় গোপন রেখে জয়া ও আকরাম বিয়ে করতে চেয়েছিল। এরপর কুন্দন মন খারাপ করে নদীর পাড়ে গিয়ে বসে থাকে। তখন মুরালি দৌড়ে এসে বলে জয়া হাত কেটে ফেলেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তখন কুন্দন ও মুরালি স্কুটিতে করে হাসপাতালের দিকে যেতে থাকে। হঠাৎ জয়ার বান্ধবী রেশমি ট্যাক্সি থেকে কুন্দনকে ডাক দেয়। সে ট্যাক্সি থেকে নেমে কুন্দনকে একটি চড় দেয় আর জানায়, জারজিৎ সিং আমার ভাই ছিল। আসলে ওই ছেলেটি রেশমির আপন ভাই, আর হিন্দু হয়ে মুসলিম পরিবারের মেয়েকে বিয়ে করতে আসার জন্য তাকে মেরে রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছিল। তখন কুন্দন ও তার বন্ধু জারজিৎকে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করায়। একই হাসপাতালে জয়াকেও ভর্তি করানো হয়। জয়ার বাবা তখন কুন্দনকে দেখে বলে, আজ না তোমারও বিয়ে ছিল? কুন্দন তখন মাথায় হাত দেয়। এত কিছু ঘটনার মাঝে সে ভুলেই গিয়েছে আজ তার নিজেরও বিয়ে ছিল। তখন সে দ্রুত বাড়িতে ফিরে আসে। বিয়ের মণ্ডপে সবাই তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু এখন কিছুই করার নেই, সে অনেক দেরি করে ফেলেছে। তখন কুন্দনের বাবা তাকে অনেক মারতে থাকে আর বলে, তুই কেন মেয়েটার সাথে এমন করলি? মেয়েটার জীবন নষ্ট কেন করলি? কুন্দনকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা। এরপর কুন্দন আবার হসপিটালে আসে জারজিৎকে দেখার জন্য। তখন জারজিৎও স্বাভাবিক ছিল। জারজিৎ বলে, পলিটিক্সে পুলিশ থেকে শুরু করে দিল্লি সরকারও আমার কিছুই করতে পারেনি, অথচ এক মেয়ের চক্করে পড়ে সব কিছু শেষ হয়ে গেল। মেয়েদের কথা মতো কিছু করা উচিত না কুন্দন বাবু। সে আরও বলে, দিল্লিতে অনেক কাজ রেখে এসেছে সে, সেখানে সে নিজের একটা রাজনৈতিক দল গঠন করেছে, আর সে পার্টি থেকে সিএম পদের জন্য সে লড়াই করে যাচ্ছে। আর সে সময় জয়া তাকে ফোন করে দ্রুত বানারসে আসতে বলে। জারজিৎ সব ফেলে রেখে বানারসে চলে আসে, আর তার সব স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর জারজিতের বাবা মা চলে আসে হসপিটালে। কুন্দনকে অনেক ধন্যবাদ জানায় তার বাবা মা ছেলেকে বাঁচানোর জন্য, আর তারা তাদের ছেলেকে নিয়ে নিজের বাড়ি পাঞ্জাবে চলে যায়। এরপর কুন্দন জয়ার কাছে আসে আর জারজিতের ব্যাপারে খুলে বলে, তাকে তার বাবা মা নিয়ে চলে গেছে, আর আমি তোমাকে জারজিতের কাছে রেখে আসব, কথা দেয় কুন্দন। জয়া তাকে কাছে ডাকে। কুন্দন কাছে গেলে তাকে জয়া থুতু মারে, কিন্তু কুন্দন কোনো প্রকার রিয়েকশনই করে না। এরপর কুন্দন জয়াকে নিয়ে পাঞ্জাবে পৌঁছে যায় জারজিতের বাড়িতে। গিয়ে দেখে জারজিৎ আর জীবিত নেই, সে মারা গিয়েছে। কুন্দন এটা কোনোভাবেই মেনে নিতে পারে না, সে অনেক অনুতপ্ত হয়। আর এদিকে জয়ার মন একদম পাথরের মতো হয়ে যায়, আর ওখান থেকে জয়া চলে আসে। কিন্তু কুন্দন সেখানেই থেকে যায় আর জারজিতের শেষকৃত্যে সাহায্য করতে থাকে। তখন রেশমি তার হাতে কিছু টাকা দিয়ে এখান থেকে চলে যেতে বলে। এরপর কুন্দন সেখান থেকে চলে আসে। বন্ধু মুরালিকে ফোন করে জিজ্ঞাসা করে জয়া বাড়িতে গেছে কিনা, কিন্তু মুরালি জানায় জয়া বাড়িতে আসেনি। এটা শুনে কুন্দন খুব টেনশনে পড়ে যায়, সে তাহলে গেল কোথায়? জয়াকে খুঁজতে কুন্দন তার ভার্সিটিতে যায়। সেখানে গিয়ে দেখে আকরাম যে কাজটাকে অসম্পূর্ণ রেখে গিয়েছিল, সে কাজটাকে জয়া সম্পূর্ণ করার চেষ্টা করছে। তাদের এই পলিটিক্যাল টিম থেমে থাকেনি, জয়া সেটাকে চালু রেখেছে। নির্বাচনে অংশ নেবে তারা।
আর এখানেই থেকে যায় কুন্দন। জয়ার সাথে সে যা অন্যায় করেছে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে। একদম তুচ্ছ একটা ছেলের মতো সবাইকে চা বিতরণ করে। এভাবেই যাচ্ছে সময়। আর তার মূল লক্ষ্য হলো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করা। আকরামের বোন তার দিকে খেয়াল করছে, কতটা নিজেকে দোষী মনে করছে সে এটা ভাবে অন্তত যার সাথে সে এতটা অন্যায় করেছে তার থেকে ক্ষমাটা নিতেই হবে। কিন্তু জয়ার মনে তার জন্য শুধুমাত্র ঘৃণা। তাদের পলিটিক্যাল পার্টির এখন পর্যন্ত অনেকবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাদের দল বর্ডারের কাছাকাছি একটা গ্রামে সোশ্যাল ওয়ার্ক করতে যাবে। কুন্দন তাদেরকে রিকোয়েস্ট করে যেন তাকেও নিয়ে যাওয়া হয়। তারা রাজি হয়ে যায়। সেখানকার কৃষকদের সাথে সেনাবাহিনীর ঝামেলা বাঁধে। শাস্তিস্বরূপ এই গ্রামের সমস্ত কৃষকদের জমি নাকি কেড়ে নেওয়া হবে, কারণ কৃষকরা একজন সৈনিককে আটকে রেখেছে। মূলত সৈনিকদের হাতে তাদের গ্রামের এক ব্যক্তির মৃত্যুতে তারা একজনকে আটকে রেখেছে। সেজন্য একটা মধ্যস্থতার জন্য তাদের দল সেখানে গিয়েছে। অফিসারদের সাথে সবাই কথা বলতে চায়, কিন্তু অফিসারেরা কারোর সাথেই কথা বলতে রাজি নয়। সে ডাইরেক্ট অ্যাকশন নেবে। কিন্তু মাঝখান দিয়ে কুন্দন তার সাথে কথা বলে এবং অনুমতি নিয়ে কৃষকদের সাথে মধ্যস্থতা করতে চায়। আর অদ্ভুতভাবে কৃষকদের সাথে কথা বলে সব কিছু বুঝিয়ে সে পুলিশ সদস্যকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই খুব মুগ্ধ হয়ে যায়। সে কিভাবে এই ঝামেলা এত সহজেই সমাধান করে ফেলল। তাই সবাই কুন্দনের খুব প্রশংসা করতে থাকে। এভাবে কুন্দন তার ভালো কাজের জন্য পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে এবং আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়তে থাকে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের হিরো হয়ে ওঠে সে। বিষয়টা এমন হয়ে যায়, দলের মেন লিডার জয়ার থেকে সবাই সরে গিয়ে কুন্দনের দিকে এসে পড়ে, যে নাকি কোনো এক সময় তাদেরকে চা বিতরণ করত। জয়া এতটাই রেগে যায় যে তার কলার ধরে বসে, কি করতে চাস তুই? তুই তো খুশি হবি যে লোকটা এই দলের লিডার ছিল তাকে মেরে ফেলে নিজে তার জায়গা দখল করতে চাইছিস। জয়া সবাইকে জানায় এই কুন্দনের কারণেই জার্জিতের মৃত্যু হয়েছে, আর তোমরা ওকে সবাই কাঁধে তুলে নাচছ। এই বলে রাগ করে চলে যায়। জার্জিতের বোন রেশমি তখন সবাইকে বলে, ওকে আমি দেখেছি, ও নিজের ভুল বুঝতে পেরেছে। আমার ভাইয়ের মৃত্যুর পরবর্তী সম্পূর্ণ সময়টাও নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে। তাছাড়াও আমাদের লিডারের প্রয়োজন। এই কুন্দনই আমাদের পার্টির একমাত্র শেষ ভরসা। ওকে সবাই পছন্দ করে। জার্জিতের স্বপ্ন যদি ও পূরণ করতে পারে তাহলে সমস্যা কোথায়? বলতে বলতে বাইরে তাদের বিপরীত পার্টি একটা ষড়যন্ত্রে পুলিশ নিয়ে আসে। আর পরবর্তী সময় দেখা যায় তাদের দলের অনেকজনকে আহত অবস্থায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কুন্দন জিজ্ঞাসা করে, আমার কি থাকা উচিত এখানে? কিন্তু সবাই নির্দ্বিধায় বলে, আমাদের একজন ভালো লিডারের দরকার, তুই থাক। এই বিষয়টা সরাসরি সিএম এর কানে পৌঁছে যায় যে কিভাবে কুন্দন ও তার দল সবার অনেক প্রিয় হয়ে উঠেছে। সিএম নিজে দেখা করে জয়ার সাথে, আর জয়াকে প্রাইভেটলি বলে যে তুমি আমাদের দলে যোগ দাও। সে বলে যে তোমার পার্টি নির্বাচনে জিতে গেলেও দলের লিডার হবে কুন্দন, কারণ পার্টি কুন্দনের জন্যই এত দূর এসেছে, আর তুমি কিছুই না, তোমার কোনো ক্ষমতাই থাকবে না। সিএম বুদ্ধি দেয়, তুমি তোমার পার্টির প্রচারণার জন্য কুন্দনকে ব্যবহার করতে থাকো। পার্টির প্রচারণার শেষ দিনে এসে একটি গন্ডগোল পাকিয়ে সমাবেশে কুন্দনকে মেরে ফেলা হবে। আর পুলিশ সব আমার নিয়ন্ত্রণে আছে, সেসব আমি সামলে নেব। কুন্দন মারা যাওয়ার পর তুমি আমার পার্টিকে সাপোর্ট করবে, আর তোমার পার্টির নেতা কে হবে সেটা তুমি একমাত্র নির্ধারণ করতে পারবে। জয়া ক্ষমতার লোভে পড়ে সিএম এর কথায় রাজি হয়ে যায়। আর এরপর থেকে জয়া সিএম এর কথা মতো কুন্দনের সাথে ভালো ব্যবহার করা শুরু করে, আর কুন্দনকে দিয়ে পার্টি প্রচারণার কাজ চালিয়ে যেতে থাকে। এরপর পার্টির ক্যাম্পেইনের শেষ দিন এসে যায়। কুন্দনের পুরনো জামা খুলে দিয়ে জয়া জারজিৎ সিং এর কাপড় পরিয়ে দিয়ে সমাবেশের মঞ্চে যেতে বলে। তখন কুন্দন বলে যে, তুমি কি করতে চাইছো জয়া, আর আমাকে কোথায় যেতে বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু জয়া, তুমি আমাকে যেখানেই যেতে বলবে আমি সেখানেই যাব। এরপরও যদি মনে হয় আমাকে ভালোবাসার জন্য দুনিয়া তোমাকে থুতু দিবে, তারপরে না হয় তোমার 17 নাম্বার থাপ্পড়টা তুমি আমাকে আবার মেরো। এই বলে কুন্দন সেখান থেকে পার্টির সমাবেশে চলে আসে। সবাই কুন্দনকে খুব সাপোর্ট করছিল।
কুন্দন যখন মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার জন্য, ঠিক তখন সেখানে বোমা হামলা হয়। বিশাল গন্ডগোল বেঁধে যায়। কুন্দন তার পার্টির লোকজনদের সাহায্য করছিল, কিন্তু সেই গন্ডগোলের মাঝে একজন কুন্দনের পেটে গুলি চালিয়ে দেয়। কুন্দন তখন মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দ্রুত কুন্দনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কেমন হয়ে গেল তাই না? জীবনের প্রত্যেকটা সেকশনে যে হেরে যাচ্ছে, অবশেষে এত বড় ধোঁকা। আর এদিকে সিএম ও জয়া সংবাদ সম্মেলন করছে। সাংবাদিকরা সিএমকে কুন্দনের ওপর হামলার ব্যাপারে প্রশ্ন করে, এই ঘটনায় আপনাদের কোনো হাত আছে কিনা? তখন সিএম জানায়, আমরা যাদের সাথে হাত মেলাতে চাচ্ছি তাদের হাত কিভাবে আমরা কাটবো? এই ঘটনায় আমাদের কোনো হাত নেই। তখন সিএম এই ব্যাপারে জয়াকে বক্তৃতা রাখতে বলে। জয়া এতক্ষণে উপলব্ধি করতে পেরেছে যে আসলে সে কুন্দনের ভালোবাসার কাছে হেরে গিয়েছে। সে রাগের মাথায় যেটা করেছে সেটা করে ফেলেছে, কিন্তু রাগের কাছে হেরে যাওয়ার কারণে তার নিজের ওপর রাগ হচ্ছে। তার জীবনের সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। সে বলে, এই ঘটনায় আমার এবং সিএম এর হাত আছে। আমার দোষ আমি স্বীকার করে নিলাম। আমি জেলে যাব, তাতে সমস্যা নেই, কিন্তু আসল দোষ আমাদের সিএম সাহেবার। আপনারা এই ব্যাপারে তদন্ত আরোপ করুন। আর এই বলে সম্মেলন থেকে সে নেমে আসে। তখন এক পুলিশ জয়াকে বলে যে, ম্যাডাম, আমি কিছুতেই বুঝতে পারছি না কুন্দন স্যার কেন ওই সমাবেশে গিয়েছিল। আমি তো সকালেই তাকে জানিয়ে দিয়েছিলাম সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর আপনার মৃত্যুরও হুমকি রয়েছে। তখন জয়া আরও বিশাল বড় এক ধাক্কা খেয়ে যায়। আরও একবার জয়া কুন্দনের ভালোবাসার কাছে নির্মমভাবে হেরে যায়। সবকিছু জেনেও শুধুমাত্র জয়ার কথাতে সেখানে গিয়েছিল সে। মৃত্যু জেনেও গিয়েছিল অভিমানে। তখন তার মধ্যে সে আর থাকে না। তার সাথে দেখা করতে রওনা হয় সে। এদিকে খবর পেয়ে বন্ধু মুরালিও বিন্দিয়া চলে আসে। জয়া হাসপাতালে কুন্দনকে দেখতে আসে, কিন্তু সে আর বেঁচে নেই। কেমন হয়ে গেল বিষয়টা, তাই না? যখন সে বুঝতে পারল, তখন ওদিকে সে নিজে আর পৃথিবীতে নেই। এক বন্ধু যে নাকি পাগল হয়ে যাচ্ছে, একটা মেয়ে যে নাকি তার জীবনের সবটাই তার জন্য রেখেছিল, আশায় বাঁচতে থাকা বাবা মা, আর এক জয়া যে নাকি অবশেষে বুঝতে পারল তার ভালোবাসা। তখন এই অবস্থায় কুন্দনের কিছু আবেগের কথা শোনানো হয়। জীবনের প্রতিটা অংশই ভুল করেছি, তবে ভুল থেকে শিক্ষা নিতে নিতেই সমাপ্ত হতে হলো। কিন্তু ফিরে আসবো আবারও সেই বানারসের গলিতে। এমনই কোনো একটা জয়ার প্রেমে পড়তে আসবো। আবার ফিরে আসবো সেই গঙ্গা নদীর তীরে, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। এভাবেই শেষ হলো আজকের সিনেমার গল্প।